অন্য কোনো ভুলের প্রয়োজন হবে না, একটা ভুল এনাফ বিএনপির পতনের জন্য। আই এম টেলিং ইউ, আজকে লিখে রাখেন সাগর ভাই, আজকে যে তারিখে আমরা কথা বলছি, এইটা যদি বিএনপির নীতি নির্ধারকরা না বুঝে, তারা ভুলের ভিতরে থাকবে। ভারত বাংলাদেশকে যেভাবে পেতে চেয়েছিল, তাদের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের যে সমর্থন, সেটা ছিল মূলত পাকিস্তানকে ডিভাইড করা, ইন্ডিয়া একটা রিজিওনাল পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা। 27শে মার্চ 1971 সালে সুব্রমণিয়াম বলেছিল, যখন এই পাকিস্তান মিলিটারি ক্র্যাকডাউন করেছিল, যে এবার পাকিস্তান ভাগ করার সুযোগ এসছে, যদি এটা মিস হয় 1000 বছর এরকম সুযোগ নাও পেতে পারে। ভারত চেয়েছিল বাংলাদেশে সবসময় ভুটানের মতো একটা সরকার থাকবে এবং তারা বাংলাদেশকে লুটপাট করবে। স্বাধীনতার পরে 1973 সালে শেখ মুজিবুর রহমান ভারতের এই নিকৃষ্ট ফরেন পলিসি বুঝতে পেরে তিনি মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক করতে উদ্যোগ নিয়েছিলেন, এবং আহ, তিনি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে আসছিলেন, যে শুধু ভারতের সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশ কখনো উন্নতি হবে না, বাংলাদেশের কখনো আহ, স্বাধীনতার যে স্পিরিট, সেই স্পিরিট কখনো সমুন্নত থাকবে না। এরপর 75 ঘটলো, প্রেসিডেন্ট জিয়া আসলো, এরশাদ আসলো, এরপরে বেগম জিয়া আসলো। এই সরকারগুলোতে কখনই ভারত, ইভেন আওয়ামী লীগ 96 থেকে 2001 যে সরকার পরিচালনা করছে, কখনই বাংলাদেশকে পরিপূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে নিতে পারেনি। পরিপূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রথম 11-এর সময়। তখন মঈনু আহমেদ ঘোড়া ডিপ্লোমেসি করে ঘোড়া এনে বাংলাদেশকে একটা পাতানো নির্বাচন, আমি 30শে ডিসেম্বর 2008-এর নির্বাচনের কথা বলছি, সেটাও পাতানো নির্বাচন ছিল। সেই পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা এনে শেখ হাসিনাকে সম্পূর্ণ রয়ের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ভারত বাংলাদেশকে যেভাবে চেয়েছিল, যে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে জনগণের ম্যান্ডেটের বাইরে নিয়ে যাতে ক্ষমতায় থাকার জন্য ভারতের উপর নির্ভরশীল করে, আওয়ামী লীগ সেই ফাঁদে পা দিয়েছে। আওয়ামী লীগ 14, 18 এবং 24-এ পাতানো নির্বাচন করছে। এটা কোনো নির্বাচনই না, এটা ছিল নির্বাচনের নামে কমপ্লিটলি একটা প্রহসন। মানুষ 16 বছর, যারা নতুন ভোটার হয়েছে বা পুরাতন ভোটার, কেউ ভোট দিতে পারে নাই। ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এই আওয়ামী লীগকে ভারতের উপর নির্ভরশীল সিনড্রোম, এটাকে সৃষ্টি করে ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে লুটপাট করা। 120টা চুক্তি অথবা সমঝোতা স্মারক করেছে, যেটা ছিল এক পেশে। এটা বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষিত হয়নি, এটা ওই ভারতেরই স্বার্থ রক্ষিত হয়েছে। বাংলাদেশের রাডার স্টেশন তারা চালাবে, বাংলাদেশের পোর্ট তারা চালাবে, বাংলাদেশের জমি ব্যবহার করবে, এবং বাংলাদেশে তাদের 15 থেকে 20 লক্ষ লোক ওয়ার্ক পারমিট ব্যতীত বাংলাদেশে কাজ করবে। অর্থাৎ এটাকে একটা প্রভিন্সের স্ট্যাটাস দিয়ে, এক্সকিউজ মি, একটা প্রভিন্সের স্ট্যাটাস দিয়ে বাংলাদেশকে লুটপাট করাই ছিল ভারতের প্রধান উদ্দেশ্য। এবং ইন্ডিয়া সেটা ফেসিলিটেট করে দিয়ে, এই আওয়ামী লীগ সেটাকে ফেসিলিটেট করে দিয়েছে। সেই অর্থে আওয়ামী লীগ একটি ভারতের অলিখিত একটি প্রভিন্সের মুখ্যমন্ত্রী ছিল। তিনি ভারতের স্বার্থ সবচেয়ে বেশি দেখেছেন, বাংলাদেশের স্বার্থকে ভুলণ্ঠিত করে। সো আওয়ামী লীগের সরকার, যেটা 2009 থেকে 24 পর্যন্ত ছিল, এটা একটা প্লান্টেড সরকার ছিল, কর্তৃক প্লান্টেড একটি সরকার। সো এই শুধু আওয়ামী লীগের নেত্রী নয়, আওয়ামী লীগের একদম নিম্ন লেভেলের নেতা পর্যন্ত এই রয়ের পারপোজ সার্ভ করেছে, এবং তারা বুঝেছে তারা জনগণের প্রতি অন্যায় করেছে, অনাচার করেছে, লুটপাট করেছে। তারা ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে টাকা পাচার করেছে, যার জন্য তারা ইন্ডিয়াতে সবাই পালিয়ে গেছে, তাদেরকে এখান থেকে নিয়ে গেছে। তারা সেইখানে এখন নাতি জামাইয়ের মতো থাকছে। বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো, স্বৈরাচারী পতন হওয়ার পরে যদি জীবিত থাকে পালায়ে যেতে পারে, তখন কন্টিনিউয়াসলি দেশের প্রতি ষড়যন্ত্র করতে থাকে। এখন তারা বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র করছে। আগে ওইখানে অজিত ডোভাল নামে একটা স্টুপিড, অশিক্ষিত, কোনো ভিশন নাই, এরকম একটা
হুম। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে ইন্ডিয়াতে। সে আগে একা একা বসে ওখানে প্ল্যান করতো। এখন তার পাশে রয়েছে তারেক সিদ্দিকী, পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব, ডিসমিসড, এবং কয়েকজন ডিজিএফআই নাকি সেইখানে যে যুক্ত হয়েছে। এখন তারা একসাথে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। মানে যারা বাংলাদেশের কোনো পালিয়ে গেছে মানুষ, আর্মি অফিসাররা। হ্যাঁ, স্পেশালি যারা ইন্টেলিজেন্স ছিল, এখন আগে অজিত ডোভাল তাদের সাথে ভিডিও কনফারেন্স করতো অথবা হুম। হোয়াটসঅ্যাপ কনফারেন্স করতো, এখন একই বিল্ডিং এ বসে তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটি স্বাভাবিক। সেই ক্ষেত্রে তাদের সেই এই ক্ষেত্রে প্লান্টেড ষড়যন্ত্রটা গভর্নমেন্টকে, কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে, সফল হতে পারবে? কারণ আমরা এরকমই ইঙ্গিত দেখছি যে বাংলাদেশে বর্তমানে যে একটা এই যে খুন রাহাজানি একটা অস্থিরতা দেখা যাচ্ছে, এটি আসলে আর্টিফিশিয়াল ক্রিয়েটেড। এবং এগুলি আনসার করে। আনসার বিদ্রোহ থেকে শুরু করে, আনসার বিদ্রোহ, গার্মেন্টস, রিক্সা শ্রমিক, যা কিছু হচ্ছে, এই সব কিছুর এখানে রয়ের হাত রয়েছে। আনফর্চুনেটলি আমি সেইখানে বলতে চাই যে র বাংলাদেশে কোনো রাজনৈতিকের উপর, দলের উপর আস্থা রাখে না, আদার দেন আওয়ামী লীগ। দুর্ভাগ্য হলো সত্য, বিএনপির একটা অংশ রয়ের নিয়ন্ত্রণাধীন এবং রয়ের প্রভাবে প্রভাবিত। তাদের অনেকের বক্তব্য রয়ের পারপোজ বলেই মনে হয়, এবং এইটা বিএনপির জন্য একটা ডিজাস্টার হবে, ইন্ডিয়ান তোষণ নীতি ফলন করা। সো অন্য কোনো কারণ লাগবে না বিএনপি পতনের জন্য, যদি তারা ইন্ডিয়ান তোষণ নীতি থেকে সরে না আসে। সো এখানে সেটা তো প্রভাবশালী নীতি বলছেন যে নির্ধারকদের ইন্ডিয়ার কথাবার্তা, মাধ্যমে হয়তো ইন্ডিয়ার উপর মানে বিএনপির উপরে নির্ভর করে হয়তো আবারও কোনো একটা কিছু করতে পারে, যেটা বিএনপির জন্য ভালো সেই হবে না, জায়গায় দেশের আমি জন্য। বলছি, কিন্তু আমি এই সেইটাই মুহূর্তে এই বলছি। মুহূর্তে ভারতের আমাদের ভারতের অ্যাক্সেস কতটুকু রয়েছে এই মুহূর্তে, যদি পারেন সরকার আসছেন আপনার কাছে, কিন্তু এই অনেক মুহূর্তে কি সরকার? অনেকখানি অনেকখানি রয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও অনেকখানি প্রভাবিত। হুম। আসিফ নজরুলকে অনেকে বলে সে রয়ের প্রভাবিত। ফরেন অ্যাডভাইজার তাকে বলে রয়ের প্রভাবিত, কোনো শক্ত কথা বলতে পারে না। সর্বশেষে এই যে একজন নাটকের একজন লোককে নিয়ে আসছে, সে রয়ের লোক। এর অনেকে মনে করে 4-5 জন কমপ্লিটলি রয়ের পারপাস সার্ভ করছে। ওই হুম। জায়গাটা বলছি যে বিএনপিকে ট্রাপ করে, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার লোভ দেখিয়ে যারা মনে করে যে ইন্ডিয়ান কোনো না কোনো ধরনের সাহায্য দরকার ক্ষমতাতে, তাদের সাথে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে হুম। জাতীয়তাবাদ আদর্শে ধ্যান ধারণার লোক হয়ে আমি বলবো এটা সম্পূর্ণ ভুল পলিসি বিএনপির জন্য। আমাদের আশঙ্কার জায়গা হলো এইটা, বিএনপি এমন ভুল না করুক যার মাধ্যমে ফ্যাসিজম আবার ফেরত আসে। সেইটাই হলো রয়ের প্রজেক্ট। বিএনপিকে ক্ষমতা এসে তাদের দিয়ে এমন ভাবে ভুল করাবে, ভুলের ভিতরে আবর্তিত করবে। আপনি জানেন এখন মানুষ ইতিমধ্যে বলা শুরু হয়েছে যে শুধু চেহারা বদল হয়েছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, দুশ্চরিত্র কর্মকাণ্ড, শুধু চেহারা বদল হয়েছে। এবং হুম। এইটা হইলো রয়ের এখন পলিসি, বিএনপিকে দিয়ে দ্রুত নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতা আনবে। বিএনপিকে ক্ষমতা এনে তারা ভুল করবে, সেই ভুলের মাধ্যমে তারা এই ফেসিজমকে রিহেবিলেট করবে। আমাদের আশঙ্কার জায়গা এইটা। যারা ক্ষমতায় যেতে চায় তাদের জনগণের কাছে এটা প্রমাণ করতে হবে তারা এই বিপ্লবের চেতনা ধারণ করে। তারা যে এই এতগুলো জীবন স্যাক্রিফাইসড হয়েছে, এত আহত নিহত হয়েছে, তাদের জীবনের মূল্য রয়েছে বলে সেটা তাদের প্রমাণ করতে হবে। দুর্ভাগ্য হলো সত্য, বিএনপির বড় একটা অংশ র কর্তৃক প্রভাবিত, এবং তারা জনস্বার্থে এবং দেশের স্বার্থে ইন্ডিয়ার বিরুদ্ধে সেরকম স্ট্রং স্ট্যান্ড নিছে না। অন্য কোনো ভুলের প্রয়োজন হবে না, একটা ভুল এনাফ বিএনপির পতনের জন্য। আই এম টেলিং ইউ, আজকে লিখে রাখেন সাগর ভাই, আজকে যে তারিখে আমরা কথা বলছি, এইটা যদি বিএনপির নীতি নির্ধারকরা না বুঝে, তারা ভুলের ভিতরে থাকবে। যার জন্য ওই যে বললেন যে ফেরত আসতে পারে কিনা, ইন্ডিয়া ফেরত পাঠাবে না। বাংলাদেশের মানুষ এইটা খুব ভালো করে বোঝে, এবারের পতনটা শুধু আওয়ামী লীগের পতন হয় নাই, এবারে পতনটা ইন্ডিয়ারও পতন হয়েছে। কারণ হুম। ইন্ডিয়ার গায়ে যেভাবে জ্বালা ধরেছে, মনে হচ্ছে তাদের পতন হয়ে গেছে। আপনি তাদের মিডিয়ার এই যে এই মলম বিক্রি করা মিডিয়ার আপনি স্টেটমেন্ট গুলো দেখছেন, আমি কয়েকটা পার্টিসিপেট করছিলাম, কথাই বলা যায় না, ননসেন্স, একেবারে ননসেন্স। তো সেই জন্য আমি মনে করি যে এই ফ্যাসিজমের ফেরত আসার সুযোগ দ্রুত সৃষ্টি হইতে পারে যারা ক্ষমতায় যেতে চায় তাদের ভুলের মাধ্যমে। বাংলাদেশের মানুষ এই পয়েন্টে এক, যে ইন্ডিয়ার কোনো পাপেটকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ইন্ডিয়ার ওই ক্ষমতা হবে না আওয়ামী লীগকে বাংলাদেশে রিহেবিলেট করা। বাংলাদেশ যদি আওয়ামী লীগ যদি রিহেবিলেট হয়, সেটা হবে যারা ক্ষমতায় যেতে চায় তাদের ভুলের মাধ্যমে, এইটা আমি মনে করি। এবং সেইখানে আমাদের কথা বলা দরকার, তারা যেন এমন ভুল না করে
যার হুম, মাধ্যমে এই আওয়ামী লীগ বাংলাদেশে আবার মডিফাইড ফর্মে, অন্য কোনো ফর্মে ফেরত আসে। এবং তাই যদি হয়, দেখা যাবে যে তারা ক্ষমতায় এসে যদি ওই আওয়ামী লীগের মতো লুটপাট করে, মানি লন্ডারিং করে, ভোগবাদিতায় লিপ্ত হয়, তারা হুম, আবার এই বিদেশে পালিয়ে যাবে, সাফার করবে এদেশের মানুষ। আমার মতো মানুষ যারা বাংলাদেশে থাকে তারা সাফার করবে। সেই পরিস্থিতি এদেশের মানুষ আর দেখতে চায় না। সেই জন্যই দরকার ডিবেট, এবং সবাইকে এক জায়গায়, ফেসিজমের বিরুদ্ধে এক জায়গায় থাকা। যারা ফেসিজমকে রিহেবিলেট করতে চায়, যারা ফেসিজমের ভাষায় কথা বলে, যারা ইন্ডিয়ার ভাষায় কথা বলে, তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। ধন্যবাদ।